বলো নাহিদ বলো কিছু হবে না রে, সব শালারা বাইচা যাইবো বঙ্গোপসাগরে। আবারও কঠিন আন্দোলনে নামতেছেন বিএনপি। ডক্টর ইউনূস সমন্বয়ক উপদেষ্টারা কঠিন বিপদে পড়ে গেছে। এইদিকে সেনাপ্রধান কঠিন অ্যাকশন নিচ্ছেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। সকল ক্ষোভ গিয়া পড়তেছে এনসিপির উপর, উপদেষ্টাদের উপর, নাহিদের উপর, হাসনাত আব্দুল্লাহর উপর, বাকিদের উপর, এমনকি তাদেরকে প্রকাশ্যে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু, দ্বিতীয় দফায় বৈঠক হচ্ছে এবং এবারের ইস্যু হচ্ছে সংস্কার। ডক্টর ইউনূসের আপোষ অনিবার্য, এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো। কি নিয়ে আপোষ? আপোষ হচ্ছে এটি নিয়েই যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নিয়ে জেকে বসে আছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত স্পেশাল। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, ডক্টর মোহাম্মদ ইউনূস সমন্বয়ক উপদেষ্টারা কঠিন বিপদে পড়ে গেছেন। শেষ রক্ষা হয়তো হবে না, কারণ বিএনপি আজকে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকের পরে আবারও কঠিনভাবে আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন। এইদিকে ইশরাক হোসেনের সমর্থকেরা নতুন স্লোগান দিয়ে মাঠে নামতেছেন। ইশরাক হোসেনকে কেন্দ্র করে সমস্ত কিছু মিলিয়ে বর্তমানে দেশের পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠেছে। প্রিয় দর্শক, বেশি কথা বাড়াতে চাই না, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বিস্তারিত বুঝতে পারবেন অন্তর্বর্তীকালীন সরকার কতটা বিপদের মুখে। দর্শক, তো বেশি সময় নষ্ট না করে আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। বলো নাহিদ বলো কিছু হবে না রে, সব শালারা বাইচা যাইবো বঙ্গোপসাগরে। আসিফ বলো নাহিদ বলো কিছু হবে না রে। আব্দুল্লাহ বলো। গতকালকে থেকে বিএনপির নেতাকর্মীদের বা ইশরাক সমর্থকদের এই গানের তালে তালে আসিফদেরকে বঙ্গোপসাগরে বা হাসনাতদেরকে বঙ্গোপসাগরে বা হাসিনা যেই পথে পালিয়ে গেছে সেই পথে পালিয়ে যাওয়ার জন্য যে গানটা তৈরি করেছেন, এটা রাতারাতি মোটামুটি ভাইরাল হয়ে গেছে। দর্শক, ইশরাক ইস্যুতে নতুন মোড় আবারও আমরা সামনে দেখছি। তবে পরিবেশ পরিস্থিতি যতটুকু সামনে আসছে, মনে হয় না যে ইশরাকের কপালে এই মেয়র পদটা আদৌ আছে অথবা শপথ গ্রহণ করতে পারবেন। গতকালকে আপনার বিএনপি নেতা ইশরাককে তার মেয়র পদের শপথ নেওয়ার দাবিতে আবারও নগর ভবন চত্বরে অবস্থান নিয়েছিলেন তার সমর্থকরা। মূল ফটক সহ সবখানে তালা ঝুলিয়ে দেওয়ায় বন্ধ হয়ে গেছে নাগরিক সেবা। গুড়ি গুড়ি বৃষ্টিকে উপেক্ষা করে ইশরাকের সমর্থকরা সেখানে কি বলা হয় যে এক হয়েছেন এবং বলছেন যে ইশরাক ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, শপথ নিয়ে টালবাহানা মানবো না, এগিয়ে চলো, আমরা আছি তোমার কাছে, তোমার সাথে। এখন এই পরিস্থিতিতে বিএনপির অনেক নেতাকর্মী প্লাস ইশরাকের সমর্থকরা মনে করছেন এই টোটাল গেমটা হচ্ছে কি বলা হয় যে ধরেন আমাদের উপদেষ্টা আসিফ এবং তার সমর্থক বা যারা আছেন তাদের কুশীলব, তাদের করা একটা পরিকল্পনা, আর এটা বিভিন্ন ক্ষেত্রে প্রকাশিত হয়েছে। এখন আসলে সর্বশেষ আপডেট কি? গতকালকে ইশরাকের এই মেয়র হিসাবে শপথ পড়ানোর ইস্যুতে সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নেওয়ার একটা সিদ্ধান্ত আসছে, যেটা নেবে নির্বাচন কমিশন অথবা ইসি। আর গতকালকে এই রায় দিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির যে পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ আছে, একই সঙ্গে পর্যবেক্ষণ সহ আপিল নিষ্পত্তি করা হয়। আর ইশরাকের শপথ ইস্যুতে যে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আপিল বিভাগ, রায়ে আদালতের বক্তব্য, ইশরাকের শপথ ইস্যু পুরাটাই ছিল নির্বাচন কমিশনের এখতিয়ারধীন। আর লিভ টু আপিলকারী আইনজীবী যিনি আছেন মোহাম্মদ হোসেন, তিনি বলছেন নির্বাচনী ট্রাইব্যুনালে রায়ের বিরুদ্ধে আপিল করায় বিলম্ব মার্জনা করে আপিল গ্রহণের কথা বলেছেন হাইকোর্ট। এখন আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের সিদ্ধান্ত একসঙ্গে পড়লে অর্থ দাঁড়ায় যে নির্বাচন কমিশনকে আপিল করার জন্য বলছেন, যা এতদিন তারা করতে ব্যর্থ হয়েছে। পর্যবেক্ষণে ইসিকে দায়িত্ব দেওয়া হয়েছে, ফলে ইসিকে আপিল করতে বাধ্য, তা না হলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। মোটা বাংলায় যদি আমরা বলি, ইশরাক আসলে শপথ পড়তে পারবেন না। কেন পারবেন না? ইসির উপর দায়িত্ব দেওয়া হয়েছে। এখন যারা রিটকারী আইনজীবী, যারা এই শপথটাকে আটকায় দিছে, তাদের বক্তব্য ইসিকে মামলা করতে হবে। তো যদি ইসি মামলা না করে মেয়র শপথ পড়াই দেয়, তাহলে তার বিরুদ্ধে আদালতে আবার যাবে আপনার এই রিটকারী আইনজীবীরা। এখানে বিশাল প্যাচ আছে। প্যাচটার মধ্যে হচ্ছে যে এই নির্বাচনে ইশরাক সেই 2020 সালে 3 মার্চ তিনি যে মামলা করেন, সেখানে কেউ কেউ বলছেন যে তিনি এটাকে অবৈধ নির্বাচন দাবি করেছেন। আরো বিভিন্ন ধরনের বক্তব্য আছে, যদিও এগুলো নিয়ে নানান ধরনের কাউন্টার হচ্ছে। তবে সকল ক্ষোভ গিয়া পড়তেছে এনসিপির উপর, উপদেষ্টাদের উপর, নাহিদের উপর, হাসনাত আব্দুল্লাহর উপর, বাকিদের উপর, এমনকি তাদেরকে প্রকাশ্যে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়ার কথাও বলা হচ্ছে। আর এই কনফ্লিক্টগুলো আগামী জাতীয় নির্বাচনে ডক্টর ইউনূসের সাথে ঘটবে এবং কি ধরেন
এই ইস্যুতে নির্বাচন কমিশনের উপর আস্থা হারিয়েছে এনসিপি, তারাও কিন্তু সমাবেশ করেছে। তো সবকিছু মিলিয়ে আমরা যদি বুঝতে পারি ইশরাকের শপথ এখন হচ্ছে না। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু, দ্বিতীয় দফায় বৈঠক হচ্ছে এবং এবারের ইস্যু হচ্ছে সংস্কার বিষয়ে ঐক্যমতে পৌঁছানো। আমার যেটা ধারণা করি যে এই বৈঠকও ব্যর্থ হবে। রাজনৈতিক দলগুলো তার দৃষ্টিভঙ্গি থেকে তারা সরবে না। একটা দুইটা পয়েন্টে হয়তো আসবে, যেমন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য একটা অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার, এই ধরনের কিছু। আর বাকি হয়তো দ্বিকক্ষের পার্লামেন্ট, অথবা হইতে পারে যে রাষ্ট্রপতিকে কিছু ক্ষমতা বাড়ানো। এইগুলি ছাড়া আমি আর খুব বেশি আশাবাদী না হলেও এখন করার কি আছে? করার একটাই মূল যে বিষয় সংস্কার, সেটা হলো একদম নির্বাচন নিরপেক্ষ। সেটাকে করার জন্য কিভাবে পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন তার অবস্থান থেকে একটা নিরপেক্ষ নির্বাচন করতে পারে, সেই বিষয়ে মোটা দাগের একটা যদি আলোচনা হয়ে এই পর্যায়টা শেষ হয় তাহলে ভালো। আর যদি না হয়, সংস্কারের নাম করে যদি মানে এই যাত্রাটা যদি প্রলম্বিত হয়, রাজনৈতিক সংকট বাড়বে, সংকট থেকে সংঘাত হবে এবং একটা অশনি সংকেত রাজনীতির আকাশে ঘোরাফেরা করছে। অনেক রকম কানাঘোষা আপনাদের মধ্যেও আছে, আপনারাও জানেন সেগুলো, আমি আর সেগুলি বললাম না। কিন্তু সেটা পরিস্থিতি খুবই নাজুক হবে। যে কোনো দিক থেকে যে কোনো একটা যদি দুর্ঘটনা ঘটে, তাহলে মানে আমাদের একেবারে ঘাড়ের কাছে নিঃশ্বাস নিচ্ছে ভারত কিন্তু এর সুযোগ নেবে। ভারতে অবস্থান নেওয়া যেই শেখ হাসিনা এবং তার দলবল, তারা কিন্তু অপেক্ষায় আছে যে বাংলাদেশে একটা তারা রাজনৈতিক দুর্ঘটনা দেখতে চায়। তো সুতরাং এরকম ঝুঁকিপূর্ণ অবস্থায় খুব বেশি কিছু নিয়ে মূলামূলি করা ঠিক হবে না। মোটা দাগের কিছু কাজ করে একটা কৃতিত্ব তো নিতেই পারে যে একটা নিরপেক্ষ নির্বাচন। এখন ওই যে ভয়, নির্বাচন হলে কি হবে, নির্বাচন হলে তো বিএনপি আসবে, বিএনপি আসলে তো সেই তাদের চেহারা তো আগেই দেখছি, তারা কি করবে, কি এমন ভালো করবে, এইসব চিন্তার মধ্যে যদি থাকা হয় আর তাড়াতাড়ি নির্বাচন দেওয়া মানে হচ্ছে ভারতীয় বয়ান প্রতিষ্ঠিত হওয়া, এইসব যদি ট্রাপের মধ্যে পড়ে সরকার, তাহলে সর্বনাশ হবে, এটুকু বলা যায়। যাই হোক, বৈঠকের শুরুতে প্রধান উপদেষ্টা বক্তব্য রাখবেন, পরে দলগুলোর নেতারা বক্তব্য দেবেন। 6 সংস্কার কমিশনের দেওয়া সংস্কার প্রস্তাব নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠক আজ। গত 20 মার্চ থেকে 19 মে পর্যন্ত 33টি রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে 45টি অধিবেশনে সংলাপ করে জাতীয় ঐক্যমত্য কমিশন। সংলাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সাংবিধানিক গুরুত্বপূর্ণ বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হয়নি বলে জানিয়েছে কমিশন। এটা তো পরিষ্কার দেখা গেছে। তবে বেশ কিছু বিষয়ে ঐক্যমত্য এবং আংশিক ঐক্যমত্য হয়েছে। দ্বিতীয় দফার এই বৈঠক হবে বিষয়ভিত্তিক বলে জানিয়েছে কমিশন, অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ তারা কোথায় কোথায় মিল পাওয়া যায় তার ভিত্তিতে একটা ঘোষণা, জুলাই ঘোষণা। যেসব মৌলিক বিষয় রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য পোষণ করেনি, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। জামাতে বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন আহমেদ থাকবেন এবং ইসমাইল জবিউল্লাহ থাকবেন চেয়ারপারসন উপদেষ্টা। জামাতের থাকবেন আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান, নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, আক্তার হোসেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জুনায়েদ সাকি, গণসংহতি আন্দোলনের, যাক এইভাবে সাদাত হোসেন সেলিম সহ ওনারা থাকবেন। তো এটা থাকা বড় কথা না। মোটা দাগে এখন রাজনৈতিক দলগুলোকে চেষ্টা করে এটা আর বেশি প্রলম্বিত করা উচিত না। এটা সংক্ষিপ্ত করে দ্রুত নির্বাচনের দিকে যাওয়াটা হবে সর্বোত্তম পন্থা। তা নাহলে ভুল বোঝাবুঝি হবে, দূরত্ব বাড়বে। সরকারের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্মানের সঙ্গে এসেছেন, সম্মানের সঙ্গে বিদায় নেন, এটাই হচ্ছে সবার প্রত্যাশা। সেই প্রত্যাশাটা পূরণ করতে গেলে রাজনৈতিক দলগুলোকে যেমন সহনশীল হতে হবে, তেমনি ডক্টর মোহাম্মদ ইউনূসও তার সরকারের পক্ষ থেকেও সহনশীল আচরণ করতে হবে। কোনো বিষয়ে যেমন ইশরাকের ইস্যুটা যেভাবে উপেক্ষা করালো, সচিবালয়ের আন্দোলনটাকে কোনো মানে পাত্তা না দেয়া, এই সমস্ত জায়গা থেকে বের হয়ে আসতে হবে সরকার। ডক্টর ইউনূসের আপোষ অনিবার্য, এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো। কি নিয়ে আপোষ? আপোষ হচ্ছে এটি নিয়েই যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নিয়ে জেকে বসে আছে, ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়, এটি নিয়ে আপোষ অনিবার্য। ডক্টর ইউনূস আসলে চেষ্টা করবে, চাইবে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে। এই যে মুখে যে কথাগুলো বলছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, সেটাও করতে চাইবে না। আসলে মনের গোপন ইচ্ছা, মনের সুপ্ত বাসনা এটি নয় যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দেবে, এটিও কিন্তু নয়। ক্ষমতা দীর্ঘায়িত করবার খায়েশ তো আছে ডেফিনেটলি, সেই সাথে অনেকগুলো এজেন্ডা নিয়ে এসছেন তিনি, যার দরুন তিনি ক্ষমতা দীর্ঘায়িত করতে চাইবেন। কিন্তু সত্যিকার অর্থে ডক্টর মোহাম্মদ ইউনূস লজ্জাজনক এক আপোষ করতে বাধ্য হবেন। সেটি বলবো না যে আগামী 1 সপ্তাহের মধ্যে, 10 দিনের মধ্যে কিংবা 3 দিনের মধ্যে, যে কোনো সময় হতে পারে। কারণ চারপাশ দিয়ে বালির বাঁধের মতো ভেঙে আসছে, কোনো কিছু বাদ দিয়ে আটকে রাখা যাচ্ছে না, বাঁধ ভেঙে যাচ্ছে।
প্রশাসন বলুন, পুলিশ বলুন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বলুন, কোনো ক্ষেত্রে কোনো কিছুর লাগাম টানতে পারছেন না ডক্টর মোহাম্মদ ইউনূস। এগুলো শুধু আমারই কথা নয়, গতকালকে ভারতের শীর্ষস্থানীয় একটি গণমাধ্যম এবং প্রাচীনতম গণমাধ্যম দ্য স্টেটসম্যান, তাদের সম্পাদকীয়তে এমনই মতামত অভিমত ব্যক্ত করেছেন। তাদের মতামতের সাথে আমি একমত। স্টেটসম্যান লিখেছেন, শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নিয়োগ করার পর থেকেই বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা তীব্র এবং উদ্বেগজনক মোড় নিয়েছে। একসময় এই প্রক্রিয়া অন্তর্বর্তীকালীন ন্যায় বিচার ও গণতান্ত্রিক নবায়নের ক্ষেত্রে সাহসী পরীক্ষা হিসেবে প্রশংসিত হচ্ছিল, এখন তা অকার্যকর হওয়ার দ্বার প্রান্তে। সত্যিই তাই। স্টেটসম্যান যেটি লিখেছে যে শুরুতে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নিলেন, তখন কিন্তু বেশিরভাগ মানুষ মনে করেছিল যে একটা পুরনো ধ্যান ধারণা থেকে চেঞ্জ হবে, ডক্টর মোহাম্মদ ইউনূস চেঞ্জ মেকারের ভূমিকায় অবতীর্ণ হবেন। কিন্তু কিসের কি, 10 মাস পেরিয়ে গেছে, কিচ্ছু দৃশ্যমান নয়, একটা অদৃশ্য অন্ধকারের মধ্যে মানুষ নিমজ্জিত। সেই জায়গায় সবকিছু ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর যে প্রত্যাশা ছিল সেটি অকার্যকর হওয়ার দ্বার প্রান্তে। স্টেটসম্যান যেটি বলছে, এই সমস্যার মূলে রয়েছে একটি মৌলিক ভুল বা বিচ্যুতি, তা হলো ডক্টর ইউনূসের সংস্কার প্রথম, নির্বাচন পরের দৃষ্টিভঙ্গি। বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলের মধ্যে যে তাৎক্ষণিক রাজনৈতিক প্রত্যাশা আছে তার সঙ্গে এই প্রবণতা মেলে না। এইসব রাজনৈতিক পক্ষ অন্তর্বর্তী পর্যায়কে একটি রূপান্তরের সুযোগ হিসেবে দেখে না, বরং ক্ষমতায় ফেরার একটি কৌশলগত সুযোগ হিসেবে দেখে। ভারতের প্রভাবশালী পত্রিকা দ্য স্টেটসম্যানের ইনস্টলমেন্ট শীর্ষক এক সম্পাদকীয়তে এসব কথা বলা হয়েছে। স্টেটসম্যান বলছে যে সংস্কার প্রথম, নির্বাচন দ্বিতীয় বিবেচনায়। এটি ডেফিনেটলি ভুল। সংস্কার করবে কি? ডক্টর মোহাম্মদ ইউনূস তো আর দেশ চালাবে না, কিংবা ভবিষ্যতে রাজনীতি করবে না। রাজনীতির সুবিধার্থে, রাজনীতির স্বার্থেই তো একটা দেশের সংস্কার হতে পারে। শাসন ব্যবস্থা সহজে যাতে পরিচালনা করা যায়, জনগণ যাতে শাসন ঠিক না, শাসনটাকে সেবা হিসেবে উপভোগ করে, এনজয় করে, সেজন্যই তো সংস্কার। ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা ইউনূসের সঙ্গে যারা আছেন তারা যেহেতু এই সংস্কার উপভোগ করবেন না, তাহলে তারা সংস্কারের মর্ম বা মজে যাও তো বুঝবেন না। সংস্কারটা তো করা উচিত নিঃসন্দেহে রাজনীতিবিদদের, রাজনৈতিক দলের, রাজনৈতিক নেতৃত্বের, রাজনৈতিক সরকারের। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস উল্টো পথে হাঁটছেন। সংস্কার ধোয়া তুলে আজকে 10 মাস পেরিয়ে গেছে, সংস্কারের কোনো খবর নেই। আবার স্টেটসম্যান যেটি বলছে যে অন্তর্বর্তী সরকার তো আসলে সংস্কারের সরকার হতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকার একটা ট্রানজিট পয়েন্ট হতে পারে। ট্রানজিট পয়েন্টটা কিভাবে? যে একটা সরকার ছিল, একটা সরকার থেকে আর একটা সরকার এসে, এই সরকারটা আসবে, এসে নির্বাচন দিবে, নির্বাচন দিয়ে আর একটা সরকার আসবে, এটি তো কাজ। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এই সংস্কারের কথা বলে এবং বিচারের কথা বলে নির্বাচনকে প্রলম্বিত করছে। সংস্কার এবং বিচার, সংস্কারের ক্ষেত্রেও কোনো অগ্রগতি নেই, বিচারের ক্ষেত্রেও অগ্রগতি নেই, বা বিচারটি আসলে প্রশ্নবিদ্ধ। গত জুলাই আগস্টের পর থেকে অসংখ্য মানবতা বিরোধী অপরাধ ঘটেছে, কিন্তু মানবতা বিরোধী অপরাধের একটি অংশকে বাদ রেখে একটি অংশের বিচার করা হচ্ছে। বিশেষ করে 5 অগাস্ট থেকে শুরু করে বাংলাদেশে যে মব ভায়োলেন্সের ফলে বাংলাদেশের থানা, বাংলাদেশের পুলিশ বাহিনী, নিরাপত্তা বাহিনী, সাধারণ মানুষ যেভাবে হত্যা যজ্ঞের শিকার হয়েছে, এগুলোকে পুরোপুরি বিচারের আওতা বহির্ভূত রাখছে, যার কারণে বিচার প্রশ্নবিদ্ধ খুব স্বাভাবিকভাবেই। এবং আরেকটি বিষয় যে সেই সময় রাষ্ট্রের জানমাল নিরাপত্তার রক্ষার্থে আইন শৃঙ্খলা বাহিনী ভূমিকা নিয়েছে, প্রয়োজনে গুলি করেছে, প্রয়োজনে নিবৃত করেছে, নিবৃত করবার জন্য যা কিছু প্রয়োজন সবকিছু করেছে। তৎকালীন প্রধানমন্ত্রী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বা তারা তো জানমালের নিরাপত্তার জন্যই কঠোর হয়েছে প্রয়োজনে, রাষ্ট্রকে নিরাপত্তা দিতে। আমি সব কথার শেষ কথা যদি বলি যে রাষ্ট্রকে নিরাপত্তা দিতে গিয়ে কঠোর হয়েছে। কঠোর হতে গিয়ে যদি কোনো এলাকা ফাঁকা করতে হয়, কাঁদানে গ্যাস ছুটতে হয়, গুলি করতে হয়, করেছে প্রয়োজনে, যে তোমরা সরে যাও, আমরা গুলি করব, তোমরা সরোনি কেন? সোজা কথা যে রাষ্ট্রকে সুরক্ষা দিতেই সেই কর্মকাণ্ডগুলো করা হয়েছিল। সেই রাষ্ট্রের সুরক্ষার জন্য আজকে মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছে, এবং বিচার পক্ষপাত দুষ্ট, এটি বলার অপেক্ষা রাখে না। সবকিছু মিলিয়ে সত্যিকার অর্থে বালির বাঁধের মতো ভেঙে আসছে। ডক্টর ইউনূসের, আমি শুরুতে যেটি বললাম যে ডক্টর ইউনূসের আপোষ অনিবার্য। ডক্টর ইউনূস বাংলাদেশে নির্বাচন করেও যেতে পারবে না। আমি এর আগে একাধিকবার বলেছি, এখনো বলছি যে অসম্ভব। ডক্টর ইউনূসের পরিষদ অন্ততপক্ষে বাংলাদেশে নির্বাচন করে যেতে পারবে না। যদি একটি বুঝ দেওয়ার নির্বাচন করে, সেটিও সেই নির্বাচনটি গ্রহণযোগ্য হবে না। এই যে আজকে
আমরা যে দিন কথা বলছি, আজকে বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর বৈঠক আছে। অনেকে ভাবছেন যে আজকে মনে হয় একটা দফা রফা হয়ে যাবে, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হবে সেই ইত্যাদি। বিশেষ করে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি নির্বাচনের দাবিতে অনড়, কিন্তু না, কিচ্ছু হবে না। আজকেও ডক্টর মোহাম্মদ ইউনূস এই ধরনের কোনো ঘোষণা বা এই ধরনের কোনো আশ্বাসে যাবেন না নির্বাচনের রোডম্যাপ ঘোষণা। সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক, এই সম্পর্কে আমি আর নতুন করে কিছু বলতে চাই না, শুধু এটাই বলবো, অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা সমন্বয়করা কঠিনভাবে বিপদের মধ্যে পড়বে, কারণ বিএনপি আবারও নতুন করে রাজপথে নামতেছে ইশরাক হোসেনকে কাণ্ড করে। ইশরাক হোসেনের সমর্থকেরা আবারও রাজপথে নামতেছেন, তারা কি সমর্থক দিচ্ছে, কি স্লোগান দিচ্ছে, আপনারা বিস্তারিত ভিডিওতেই দেখতে পেরেছেন। দর্শক, আমি আর এই সম্পর্কে নতুন করে কিছুই বলতে চাই না। এই সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে তাহলে ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। দর্শক, ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।